আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো, সুস্থ আছো এবং পড়াশোনার সাথে আছো। আজকে ক্লাস 10 এর মানে এসএসসি লাস্ট শট রিভিশন প্রোগ্রামে সবাইকে ওয়েলকাম করছি। আমি মাহমুদ খালিদ, পড়ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং আজকের ক্লাসে আমরা পড়তে যাচ্ছি হচ্ছে বাংলা প্রথম পত্রের খুবই ইম্পর্টেন্ট, খুবই মজার একটা কবিতা। সেই কবিতার নাম হয়তো ইতোমধ্যে তুমি দেখে ফেলেছো। কবিতার নাম সেই দিন এই মাঠ, জীবনানন্দ দাশ। জীবনানন্দ দাশের এই কবিতাটা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য বলো এবং হচ্ছে তোমার ওভারঅল যে বাংলার শব্দ বোঝা, কোনো একটা লাইন দেখলে, কবিতার লাইন বা একটা বড় প্রবন্ধের লাইন দেখলে বোঝার জন্য সব মিলায় খুব খুব ইম্পর্টেন্ট একটা কবিতা হতে যাচ্ছে। এবং সব সময়ের মতো আমি আজকেও বলবো যে কবির নামের বানানের দিকে কিন্তু তোমাকে একটু বিশেষ খেয়াল দিতে হবে। কবির নামের বানানটা সুন্দর মতো দেখে এবং শিখে ফেলিও। আসলে আমরা মেইন কন্টেন্টে চলে যাই। সবার প্রথমে আমরা জীবনানন্দ দাশের কবি পরিচিতিটা একটু জেনে নিই এবং আমি তোমাদেরকে বলেছিলাম কিছু কবি, ধরো শরৎচন্দ্র, রবীন্দ্রনাথ, নজরুল বা হচ্ছে বেগম রোকেয়া, এই টাইপের লেখকদের সম্পর্কে তোমার ঠিকমতো জানতে হবে। সেরকম একজন লেখক হচ্ছেন জীবনানন্দ দাশ। তার জন্ম কত? 1899 সালে। সুবিধা হয়েছে, নজরুলের জন্ম 1899, জীবনানন্দ দাশের জন্ম 1899। আচ্ছা, আমি তোমাদেরকে একটা জিনিস বলি। ছোটবেলা থেকে আমি এই জিনিসটা কিভাবে মনে রাখি, জীবনানন্দ দাশ বেঁচে থাকতে উনার জীবনে আসলে কোনো আনন্দ ছিল না। ঠিক একইভাবে কাজী নজরুল ইসলামের জীবনেও কোনো আনন্দ ছিল না। এই দুইজন ব্যক্তি হচ্ছেন 1899 সালে জন্মগ্রহণ করেছেন। আমি এভাবে মনে রাখতাম। তার জন্মস্থান কোথায়? বরিশাল। তার পিতার নাম সত্যানন্দ দাশ, কিন্তু এটার চাইতেও ইম্পর্টেন্ট হচ্ছে তার মাতার নামটা কি। দেখো তো, তার মাতার নাম হচ্ছে কুসুম কুমারী দাস। এই যে কুসুম কুমারী দাস, তিনি ছিলেন একজন স্বভাব কবি। কিন্তু আমরা কিন্তু অনেক ছোটবেলায় জানো যে তার একটা কবিতা, তার একটা ছড়া আমরা পড়ছিলাম। আশা করি আমার মানে স্টুডেন্ট আমাদের সবার জিনিসটা মনে আছে। একটু মনে করার জন্য সময় না, তারপর আমি কিন্তু জিনিসটা তোমাদেরকে বলে দিচ্ছি। আশা করি তুমি বুঝে ফেলছো। যে আমাদের দেশে কবে সেই ছেলে হবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে, আদর্শ ছেলে, যে কবিতা ছিল সেই কবিতার লেখিকা কিন্তু কুসুম কুমারী দাস ছিলেন। আচ্ছা, সাহিত্যকর্ম, এই অংশটা খুব ইম্পর্টেন্ট, কারণ তোমরা জানো যে কোনো লেখকের অন্যান্য কি কি লেখা আছে সেটা জানাটা জরুরি। এর মধ্যে জীবনানন্দ দাশের সবচেয়ে গুরুত্বপূর্ণ রচনাগুলো, আচ্ছা, তিনি কবিতা ছাড়াও তিনি গল্প লিখেছেন, উপন্যাস লিখেছেন এবং প্রবন্ধ লিখেছেন, কিন্তু জীবনানন্দের কবিতা হচ্ছে সবচেয়ে বেশি বিখ্যাত। তার আরো কিছু কাব্যগ্রন্থের মধ্যে আছে ঝরা পালক, ধূসর পাণ্ডুলিপি, বনলতা সেন। ঝরা পালক, ধূসর পাণ্ডুলিপি, বনলতা সেন, মহাপৃথিবী, সাতটি তারার তিমির। কোথায়? সাতটি তারার তিমির। একটাও বাদ না দিলে তোমরা আবার রাগ করবা, এই জন্য বেলা অবেলা কাল বেলাটা বাদ দিলাম এবং রূপসী বাংলা। এই যে বাকি যে লেখাগুলো মার্ক করা আছে, এই লেখাগুলো তার জন্য মনে রাখাটা খুব বেশি ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য। তারপরে আসো, তার একটা প্রবন্ধ আছে, এটা কবিতার কথা। এই কবিতার কথা আবার কাব্যগ্রন্থ মনে করো না কেউ, কবিতার কথা, এটা হচ্ছে একটা প্রবন্ধ। এবং জীবনানন্দ দাশের মোটামুটি বেশ ফেমাস দুইটা উপন্যাসের কথা আমরা শুনি, একটা হচ্ছে মাল্যবান আর দ্বিতীয়টা হচ্ছে সুতীর্থ। মাল্যবান, সুতীর্থ। মাল্যবান, সুতীর্থ, সতীর্থ না কিন্তু সুতীর্থ। মাল্যবান হচ্ছে একটা আর অন্যটা হচ্ছে সুতীর্থ। এই উপন্যাস দুটোর একটু নাম মাথায় রেখো। বিশেষ তথ্য, আমরা সব কবি সম্পর্কে বিভিন্ন রকম কথা বলি যে তার গুণ হচ্ছে এই, তার গুণ হচ্ছে এই। তো জীবনানন্দ দাশ, তার জীবনকালে কিন্তু তেমন, আমি বললাম না তার জীবনে আসলে কোনো আনন্দ ছিল না, তার জীবনে কোনো লেখা প্রকাশিত হতো না সেরকম ভাবে। তো বুদ্ধদেব বসু একবার বলেছিলেন যে জীবনানন্দ দাশ হচ্ছে নির্জনতম কবি, বাংলার নির্জনতম কবি, মানে একদম লুকায় আড়ালে থাকে, প্রকাশ্যে আসতে চায় না। তো জীবনানন্দ দাশকে বলা হয়েছে হচ্ছে নির্জনতম কবি, বাংলার নির্জনতম কবি। এবং তার কাব্যের বৈশিষ্ট্যকে রবীন্দ্রনাথ বলেছেন চিত্ররূপময়, মানে একদম ছবির মতো। তার কবিতা এত বাস্তবিকভাবে ফুটে উঠে সবকিছু একদম ছবির মতো বলে রবীন্দ্রনাথ জিনিসটাকে সার্টিফাই করেছেন। রবীন্দ্রনাথ বলেছেন যে তার কবিতা হচ্ছে চিত্ররূপময়। আমার ফোনের নোটিফিকেশন বাজছে, আমি একটু অফ করে আসি প্লিজ, দাঁড়াও। ওকে, ফ্রেমিংটাতে একটু সমস্যা হয়েছিল আসলে। তাহলে রবীন্দ্রনাথ তাকে বলেছেন হচ্ছে চিত্ররূপময় কবি, আর বুদ্ধদেব বসু তাকে বলেছেন নির্জনতম কবি। তাহলে জীবনানন্দ দাশকে নির্জনতম কবি কে বলেছেন সেটাও কিন্তু তোমার পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। আর ঠিক একইভাবে প্রশ্ন আসতে পারে হচ্ছে চিত্ররূপময় লেখা বলে কে বলছেন। আচ্ছা, ওকে।
নজরুলের জীবনে যেরকম একটা ট্র্যাজেডি হয়েছিল যে তিনি হচ্ছে 1943 সালে, না সরি 1942 সালে তার হচ্ছে মস্তিষ্ক বিকৃতি ঘটে, তিনি লেখার ক্ষমতা হারিয়ে ফেলেন, ঠিক একই রকম আরেকটা ট্র্যাজেডি কিন্তু এখানে জীবনানন্দ দাশের জীবনেও ঘটেছিল। তিনি 1954 সালের 14 অক্টোবর তিনি হচ্ছে একটা দুর্ঘটনায় আহত হন এবং 22 অক্টোবর তিনি মৃত্যুবরণ করেন। দুর্ঘটনার ছিল হচ্ছে একটা ট্রাম দুর্ঘটনায় আহত হন। তাহলে দুইজনের জীবনেই আনন্দ ছিল না, দুইজনই 1899 সালে জন্মেছেন, দুইজনের জীবনে একটা ট্র্যাজেডি ছিল। নজরুল তো অনেকদিন বেঁচে ছিলেন তারপরেও, কিন্তু জীবনানন্দ দাশ 1954 সালে মৃত্যুবরণ করেন। ওকে, পাঠ পরিচিতি আসা পড়ি। সেই দিন এই মাঠ কবিতাটা জীবনানন্দ দাশের রূপসী বাংলা কাব্য থেকে সংকলন করা হয়েছে। রূপসী বাংলা কোন কাব্য? এই যে একদম লাস্টের কই ছিল, রূপসী বাংলা। এটা হচ্ছে জীবনানন্দ দাশের একটা কাব্য, এখান থেকে সংকলন করা হয়েছে। মনে রেখো, জ্ঞানমূলক প্রশ্ন বা হচ্ছে এমসিকিউ দুইটার জন্য ইম্পর্টেন্ট। মূল কথাটা দেখো, মূল কথাটা খুবই ইজি, তুমি মেইন কবিতাটা পড়লে সহজেই বুঝে যাবা। একটু দেখো, মানুষের মৃত্যু আছে কিন্তু এ জগতে সৌন্দর্যের কোনো মৃত্যু নেই, মানুষের স্বপ্নেরও মরণ নেই। গভীর জীবন তৃষ্ণা নিয়ে এই সত্যই কবিতাটিতে অনুভূত হয়েছে। তার মানে মানুষ মারা যায়, মানুষের স্বপ্ন থেকে যায়, প্রকৃতির সৌন্দর্য যে থেকে যায় সেটা কিন্তু মরণশীল না। সারসংক্ষেপ দেখো, সভ্যতা একদিকে যেমন ক্ষয়িষ্ণু, অন্যদিকে চলে তার বিনির্মাণ। সভ্যতা যেরকম ধ্বংস হতে থাকে সেভাবে চলতেও থাকে। মরণশীল ব্যক্তি মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়ে, কিন্তু প্রকৃতিতে থাকে চিরকালের ব্যস্ততা। মানে মানুষ মরে গেলে প্রকৃতি আসলে সে আগের জায়গাতেই থাকে, তেমন কিছু আসলে হয় না। মাঠে থাকে চঞ্চলতা, চালতা ফুলে পড়ে শীতের শিশির, মানে এগুলো কিন্তু উপমা। দেখো, এইটা হচ্ছে মেইন কথা। মাঠে চঞ্চলতা থাকে, চালতা ফুলে শীতের শিশির থাকে, লক্ষ্মী প্যাঁচার কণ্ঠে ধ্বনিত হয় মঙ্গল বার্তা, খেয়া নৌকা চলে নদী নামাতে। এগুলো প্রত্যেকটা হচ্ছে উদাহরণ। বলছে যে মানুষ মারা গেলে বা অন্য একটা সভ্যতা ধ্বংস হয়ে গেলে আসলে সামগ্রিকভাবে এই পৃথিবীতে খুব বেশি কোনো প্রভাব পড়ে না, এই জিনিসটা বলতেছে। কোথাও থাকে না সেই মৃত্যুর রেশ, ফলে মৃত্যুতেই সব শেষ নয়। পৃথিবীর বহমানতা মানুষের সাধারণ মৃত্যু রহিত করতে পারে না। বহমানতা মানে হচ্ছে বয়ে চলা, হ্যাঁ, বয়ে চলা। রহিত করা মানে হচ্ছে থামানো, বন্ধ করা। মানে প্রকৃতি যে বয়ে চলবে এই জিনিসটা একটা সাধারণ মৃত্যু বন্ধ করতে পারে না। আমি তোমাকে এই কবিতার মূল ভাবটা খুব সহজে বুঝাই দিই। দেখবা যে আমাদের আশেপাশে অনেক বয়স্ক মানুষজন থাকে, তো বয়স্ক মানুষ যখন হয়ে যায় তাদের অনেক কনসার্ন থাকে, যেটা হয়তো তাদের ছেলেমেয়েরা বা নাতি নাতনিরা শুনতে চায় না, তারা অমান্য করে কথাটা। বলা যায় এই ছাতা নিয়ে যা, না হলে রোদে পুড়ে যাবি, হ্যাঁ। তো এটা এই সামান্য একটা ব্যাপার নিয়ে সে খুব অনেক মাইন্ড করে যে আমার কথা শুনলো না, তো আমি মরে গেলে বুঝবি কি হয়। কিন্তু আলটিমেটলি ব্যাপারটা কি, যে তারা যে ভাবে যে আমি মরে গেলে বুঝবি যে কি হয়, তো ভাবে যে আমি মরলে তো কিছু হবে না বা আমার তো কোনো দাম নাই। তো মেইন কথাটাই হচ্ছে মানুষের সামান্য মৃত্যুর আসলে কোনো দাম নাই, এটা মেইন কথা। এবং এই কথাটাকে একটু ঘোরায় তুমি মেইন কথা নাও, মানে মানুষের মৃত্যুকে আন্ডারমাইন তোমাকে এখানে করতে হবে না, বরং তুমি বলো যে মানুষের সাধারণ মৃত্যুতে প্রকৃতির বহমানতা থেমে যায় না, বরং প্রকৃতি তার আপন নিয়মে চলতে থাকে। এইটাই হচ্ছে এই কবিতার মূল কথা। আসলে আমরা দেখি, সেই দিন এই মাঠ স্তব্ধ হবে না কো জানি। এই মাঠ বলতে কি বোঝানো হলো? মাঠ বলতে এই পৃথিবীর এই প্রকৃতিকে বোঝানো হয়েছে। ধরলাম আমরা এটাকে বোঝানো হচ্ছে প্রকৃতি, হ্যাঁ। সেই দিন কি, সেই দিন যদি, সেই দিন কোন দিন? সেই দিন হচ্ছে যেদিন আমি থাকবো না, সেই দিনকে ইঙ্গিত করা হচ্ছে। এই মাঠ স্তব্ধ হবে না কো জানি। স্তব্ধ মানে হচ্ছে থেমে যাওয়া। তাহলে প্রথম লাইনটা থেকে আমরা কি বুঝলাম? কবি বলতেছে আমি যেদিন থাকবো না সেদিন এই প্রকৃতি আসলে থেমে যাবে না, প্রকৃতি চলবে নিজের মতো করে। এই নদী নক্ষত্রের তলে সেদিনও দেখিবে স্বপ্ন। এই নদী, স্বপ্নটা কে দেখবে বলতো? নদী স্বপ্ন দেখবে। এই নদী নক্ষত্রের নিচে বসে স্বপ্ন দেখবে। সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে। মানে মানুষ, এখানে আসলে নদী, মানে এখানে শব্দটা হিসেবে নদী বলা হয়েছে, বাট স্বপ্ন পৃথিবীতে কে দেখে? পৃথিবীতে মানুষই স্বপ্ন দেখে। তাহলে এই যে মানুষ, মানুষের যে সোনার স্বপ্নের স্বাদ, স্বাদ মানে হচ্ছে ইচ্ছা, মানুষের যে লোভ, লোভ না এটা আসলে, মানুষ তো সোনার স্বপ্ন চাবেই। সোনার স্বপ্ন ব্যাপারটা কি? সোনালি স্বপ্ন। আমরা স্বপ্নকে বলি না সোনালি স্বপ্ন, সুন্দর স্বপ্ন। আমাদের অনেক সুন্দর ভবিষ্যৎ আমরা দেখি, স্বর্ণালী ভবিষ্যৎ। সেই স্বপ্ন আমরা যে দেখি, এই স্বপ্ন
কবে আর ঝরে, ঝরে মানে হচ্ছে ঝরে পড়ে যাওয়া। একটা হচ্ছে স্বপ্ন, মনে করো এটা একটা ফুল, এটা মনে করো স্বপ্ন ফুলের গাছ, হ্যাঁ, এখানে একটা ফুল, এই ফুলটা যতদিন ধরে গাছে আছে ততদিন ধরে তুমি স্বপ্ন দেখতেছো, আর যখনই ঝরে পড়ে যাচ্ছে তাহলে তোমার স্বপ্ন শেষ হয়ে যাচ্ছে। এরকম কি আসলে কখনো হচ্ছে যে পৃথিবীতে মানুষের সব স্বপ্ন শেষ হয়ে যাচ্ছে? হচ্ছে না, মানুষ স্বপ্ন দেখতেছে। এই লাইনটার মানে হচ্ছে পৃথিবীতে মানুষের স্বপ্ন দেখা চলতেই থাকবে। আমি চলে যাব বলে চালতা ফুল কি আর ভিজবে না শিশিরের জলে, নরম গন্ধের ঢেউয়ে? বলছে আমি যদি চলে যাই, মানে আমি যদি না থাকি পৃথিবীতে, তাহলে কি চালতা ফুল আর শিশিরের জলে ভিজবে না? এই কথাটার মাহাত্ম্য কি? এটা জাস্ট একটা উপমা। কেন উপমা? তুমি জানো যে হচ্ছে জীবনানন্দ দাশের লেখায় কিন্তু প্রচুর প্রাকৃতিক উপমা, পশু পাখি, খুব তুচ্ছ পশু পাখি, তুচ্ছ গাছপালা, সেগুলোকে কিন্তু তিনি অনেক বেশি করে তুলে আনেন। এখানে তো তুচ্ছ না, চালতা ফুল, তো চালতা ফুলের ব্যাপারে তিনি বলতেছেন যে আমি যদি না থাকি তখন কি এটা শিশিরের জলে ভিজবে না? মানে খুব সামান্য একটা জিনিস, মানে আমি যদি না থাকি এই সামান্য একটা জিনিসেরও কোনো পরিবর্তন হবে না। মানে ব্যাপারটা কি? মনে করো তুমি আশা করতেছো যে তুমি যদি না থাকো তাহলে এই দেশ চলবে না। তার উপমাটা এমন যে সামান্য একটা চালতা ফুল শিশিরের জলে ভিজবে না, ভিজতেছে, এই ভেজাটারও কোনো পরিবর্তন হবে না আমি না থাকাতে। তার মানে আমি থাকলাম নাকি আমি গেলাম তাতে এই দুনিয়ার কোনো ক্ষতিই হচ্ছে না। এই প্রকৃতির যে বহমানতা, প্রকৃতি যে চলতেছে, সেই চলাটা কোনোভাবেই থামতেছে না। এটা হচ্ছে এই কবিতার মেইন কথা। লক্ষ্মী প্যাঁচা গান গাবে তার লক্ষ্মীটির তরে? বলছে লক্ষ্মী প্যাঁচা কি আর গান গাবে তার লক্ষ্মীটির তরে? হ্যাঁ, অবশ্যই গাবে, কারণ তার থাকা না থাকাটা অতটা গুরুত্বপূর্ণ না। এখানেও কি, এটাও উপমা। সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে? বলছে না থাকলেও সেই গান গাইতেই থাকবে, চালতা ফুল শিশিরের জলে ভিজতেই থাকবে, কোনো পরিবর্তন হবে না। তাহলে দেখো এই কথাটা এই কবিতায় কয়বার আছে, এটাও তোমার পরীক্ষায় এমসিকিউ আসতে পারে। তাহলে কয়বার আছে এটা? এটা 2 বার আছে। চারিদিকে শান্ত বাতি, ভিজে গন্ধ, মৃদু কলরব, এটা তোমার পরীক্ষা আসবে। বাতি কেমন? বাতি হচ্ছে শান্ত। গন্ধ কেমন? গন্ধ হচ্ছে ভিজে। কলরব কেমন? কলরব হচ্ছে মৃদু। তাহলে এই যে শব্দ বিশেষ্যগুলোর বিশেষণগুলো একটু খেয়ালে রেখো। খেয়া নৌকাগুলো এসে লেগেছে চরের খুব কাছে। কোথায়? চরের খুব কাছে। কি ধরনের নৌকা? খেয়া নৌকা। তাহলে কি ধরনের নৌকার উল্লেখ আছে? খেয়া নৌকার উল্লেখ। কোথায় এসে লেগেছে? চরের খুব কাছে। পৃথিবীর এই সব গল্প বেঁচে রবে চিরকাল। এই যে পৃথিবীতে যে মনে করো হচ্ছে চালতা ফুল শিশিরের জলে ভিজতেছে, লক্ষ্মী প্যাঁচা তার লক্ষ্মীর জন্য গান গাচ্ছে, তারপরে হচ্ছে মানুষ স্বপ্ন দেখতেছে, তারপরে হচ্ছে আমরা কি দেখলাম, শান্তবাতি, ভিজে গন্ধ, মৃদু কলরব, এইগুলো চলতেছে, তারপরে একটা খেয়া নৌকাগুলো চরের খুব কাছে এসে লাগতেছে, এগুলো চলতেই থাকবে, এগুলোর কোনো থামাথামি নাই। এশিরিয়া ধুলো আজ ব্যাবিলন ছাই হয়ে গেছে। অ্যাসিরিয়ান সিভিলাইজেশন, ব্যাবিলনিয়ান সিভিলাইজেশন, এগুলো হচ্ছে পৃথিবীর 2টা প্রাচীন সভ্যতা। এই 2টা সভ্যতা ধ্বংস হয়ে গেছে। তোমার এমসিকিউ আসবে যে কোনটা ধ্বংস হয়েছে, কোনটা ধুলো হয়েছে আর কোনটা ছাই হয়েছে। ধুলো হয়েছে কে? অ্যাসিরীয়, অ্যাসিরিয়ান যে সভ্যতা, যেটাকে আবার এখানে বাংলায় লেখা হয়েছে অ্যাসিরিয়া, আর ব্যাবিলন হচ্ছে ছাই হয়ে গেছে। তাহলে অ্যাসিরিয়া ধুলো আজ, ব্যাবিলন ছাই হয়ে গেছে। আশা করি জিনিসটা বুঝছো। আমরা কিছু উপমার একটু বিশ্লেষণ দেখি। 2টা, আরো একটা ছিল তো, আচ্ছা আছে ওকে। সেই দিন এই মাঠ, তারপর থেকে যে কবে আর ঝরে এই পর্যন্ত, প্রথম 3 লাইন বোধ হয় না? প্রথম 3 লাইন। আচ্ছা, কিন্তু আমি তোমাকে অলরেডি বলছি, তারপর আমরা পড়ি। জীবনানন্দ দাশ প্রকৃতির কবি। তাহলে প্রকৃতির কবিকে জীবনানন্দ দাশ, নির্জনতম কবিকে জীবনানন্দ দাশ। তারপরে আমরা আরো একটা জিনিস দেখছি কি, রবীন্দ্রনাথ কিন্তু একটা জিনিস বলছিল জীবনানন্দ দাশের কবিতা সম্পর্কে। তোমাকে আমি এখন টাস্ক দিচ্ছি, তুমি আমাকে বলবা যে রবীন্দ্রনাথ কি বলছিল। এখনই পজ করে মনে করো। আমি জানি অনেকেই পজ করে নাই, তাই আমি এখন বলবো না। আচ্ছা আসো। প্রকৃতির রহস্যময় সৌন্দর্য তার কবিতার মৌলিক প্রেরণা। এটা পরীক্ষায় আসতে পারে। জীবনানন্দ দাশের কবিতার মৌলিক প্রেরণা কি? প্রকৃতির রহস্যময় সৌন্দর্য, সেটা হচ্ছে জীবনানন্দ দাশের কবিতার মূল প্রেরণা বা মৌলিক প্রেরণা। তিনি জানেন বিচিত্র বিবর্তনের মধ্যেও প্রকৃতি তার রূপ, রস, গন্ধ কখনোই হারিয়ে ফেলবে না। মানে প্রকৃতির যেভাবে চলার কথা সে চলবে। তো কবি বলছেন তিনি যখন না থাকবেন তখনও কিন্তু প্রকৃতির যেই নিয়ম, প্রকৃতির যে অফুরন্ত সৌন্দর্য, অফুরন্ত ঐশ্বর্য, সেই জিনিসটা কিন্তু কখনোই সে হারায় ফেলবে না। মানুষের স্বপ্ন, মানুষের যে স্বাদ এবং যে কল্পনা, সেগুলো মানুষ তৃপ্ত করতে থাকবে প্রকৃতিতে। আর আলোচ্য যে অংশ, এই 3টা লাইনে কবি প্রকৃতির এই মাহাত্ম্যকে গভীর তৃপ্তি ও মমত্বের সঙ্গে উপস্থাপন করতে
চেষ্টা করেছেন। আশা করি এই জিনিসটা বুঝছো। এখনো যাদের মাথায় আসে নাই এবং এখনো যারা পজ করে নাই এই ভিডিও, তাদের জন্য আমি লিখে দিই রবীন্দ্রনাথ কি বলছেন। রবীন্দ্রনাথ তার কবিতা জীবনানন্দ দাশের কবিতা সম্পর্কে বলেছেন চিত্ররূপময়। চিত্ররূপময়। বুদ্ধদেব বসু কি বলছেন? বুদ্ধদেব বসু বলছেন তাকে জীবনানন্দ দাশকে বলেছেন নির্জনতম কবি। আর আমরা এখানে দেখলাম তাকে কিন্তু প্রকৃতির কবিও বলা হয়। পরেরটা দেখো, আমি চলে যাব বলে এখান থেকে শুরু করে গান গাবে কিনা লক্ষ্মীটির তর এ পর্যন্ত। পৃথিবীতে কেউ চিরস্থায়ী না, প্রত্যেকটা মানুষ একটা সময় চলে যাবে। কিন্তু শিশিরের জলে যে চালতা ফুল ভিজে যে একটা রহস্যময় সৌন্দর্য তৈরি করে, এই সৌন্দর্য তৈরি করা কি কারোর চলে যাওয়ার কারণে থামবে? উত্তর হচ্ছে থামবে না। এটাকেও এই ঢেউ প্রবাহিত হতে থাকবে একদম অনন্তকাল জুড়ে। কবির যে এই যে আন্ডারস্ট্যান্ডিং, এই যে বোঝার ব্যাপারটা, এটার মাধ্যমে প্রকৃতির একটা শাশ্বত রূপ প্রকাশ হয়েছে এবং লক্ষ্মী প্যাঁচার মমত্বের যে ভাবনা, যে অনুচিন্তা, সেই চিন্তাটাও খুব অসাধারণভাবে কিন্তু এই কবিতায় তুলে ধরা হয়েছে। এশিরিয়া ধুলো আজ ব্যাবিলন ছাই হয়ে গেছে। এটা মানুষের গড়া পৃথিবীর অনেক সভ্যতা কিন্তু এখন ধ্বংস হয়ে গেছে। এসিরিয়ান সভ্যতা, ব্যাবিলনিয়ান সভ্যতা, এইগুলো এখন ধ্বংসস্তূপ ছাড়া আর কিচ্ছু না। কিন্তু প্রকৃতি তার আপন যে রূপ, রস, গন্ধ, এগুলো একদম চিরকাল শাশ্বত প্রাণময় থাকে। প্রকৃতির মধ্যে বিচিত্র গন্ধের আস্বাদ, মৃদুময় কোলাহলের যে আনন্দ, তার অন্তর্গত যে অফুরন্ত সৌন্দর্য, এগুলা কখনো শেষ হবার না। এই যে কবিতা, এই কবিতায় জীবনানন্দ দাশ প্রকৃতির যে চিরকালীন সৌন্দর্য, চিরকালীন যে বহমানতা, মানুষের কারণে প্রকৃতির যে অপরিবর্তনীয়তা বা স্থিতিশীলতা, সেই জিনিসটা খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। আসলে আমরা এই কবিতা থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্যের দিকে একটু নজর বুলাইনি। প্রথমত, মানুষের মৃত্যু আছে, কিন্তু প্রকৃতির যে সৌন্দর্য, প্রকৃতির সৌন্দর্যের কিন্তু কোনো মৃত্যু নাই। তুমি হয়তো একটা ফুল গাছ মেরে ফেললা, তুমি একটা গাছ কেটে ফেললা, কিন্তু সামগ্রিকভাবে এই বিশাল পৃথিবী যে সুন্দর, এই যে ওভারঅল যে প্রকৃতি, সেই প্রকৃতি হয়তো ধীরে ধীরে আস্তে আস্তে মৃত্যুর দিকে যাচ্ছে, তুমি হয়তো বৈজ্ঞানিকভাবে বলতে পারো। কিন্তু কাব্যিক চেতনায় যখন তুমি আসবা, একটা মানুষের মৃত্যু হলে প্রকৃতির আসলে কিছু হচ্ছে না। পৃথিবীর বহমানতা মানে বয়ে চলা মানুষের সাধারণ মৃত্যু রোহিত করতে পারে না, মানে থামাইতে পারে না। নদী নক্ষত্রের তলে স্বপ্ন দেখবে। কোথায় স্বপ্ন দেখবে? এটা দেখো, নদী নক্ষত্রের তলে স্বপ্ন দেখবে। চালতা ফুল কিভাবে ভেজে? শিশিরের জলে। এটাকে ভুলে অনেকে চাতাল ফুল পড়ে ফেলো, এটা কিন্তু চাতাল ফুল না। ছোটবেলায় আমি দেখছি আমার অনেক ফ্রেন্ড এটাকে ভুলে মনে করতো চাতাল ফুল। চালতা ফুল, এটা একটা আলাদা ফুল। চারদিকের বাতিগুলো শান্ত, গন্ধ ভেজা। আরো একটা জিনিস ছিল, মনে করতে পারো? চলো আমি তোমাদেরকে দেখাই না, আমি 3টা জিনিস মনে রাখতে বসি। দেখো, বাতিগুলা শান্ত, গন্ধ ভেজা, আর 3 নাম্বার জিনিসটা হচ্ছে কি? মৃদু কলরব। তাহলে কলরবটা কেমন? কলরবটা হচ্ছে মৃদু। বাতিগুলা শান্ত, গন্ধ হচ্ছে ভেজা, আর কলরব হচ্ছে মৃদু। এই 3টা বিশেষের বিশেষণটা তোমাকে মাথায় রাখতে হবে, পরীক্ষায় এমসিকিউ আসতে পারে। কলরব, মৃদু। ওকে, খেয়া নৌকাগুলো এসে লেগেছে তীরের খুব কাছে, তাই না? না, খেয়া নৌকাগুলো এসে লেগেছে চরের খুব কাছে। তীরের খুব কাছে বললে কিন্তু ভুল হবে, এটা চরের খুব কাছে বলতে হবে, খেয়াল রেখো। হ্যাঁ, অ্যাসিরীয় ও ব্যাবিলনিয়ান সভ্যতা এখন ধ্বংসস্তূপ ছাড়া আর কিছু নয়। আসলে আমরা জ্ঞানমূলক প্রশ্নগুলো দেখি। লক্ষ্মী প্যাঁচার কণ্ঠে কি ধ্বনিত হয় বলো তো? লক্ষ্মী প্যাঁচার কণ্ঠে তার লক্ষ্মীটির তরে গান। লক্ষ্মী বানান দেখো, হ্যাঁ, লক্ষ্মীটি, এই যে এটার সাথে একটা ম আছে। লক্ষ্মীটির তরে, তরে বা লক্ষ্মীটির জন্য, আমরা আসলে লিখি জন্য, লক্ষ্মীটির জন্য গান ধ্বনিত হয়। খেয়া নৌকাগুলো কোথায় এসে লেগেছে? চরের খুব কাছে। চরের আছে। জীবনানন্দ দাশের কবিতার মৌলিক প্রেরণা কি? এখন সবাই বিপদে পড়ে গেছে, এখন সবাই ছুটবে কোথায়? আগে যাবে কবি পরিচিতিতে, তারপরে যাবে পাঠ পরিচিতিতে, তারপরে বলবে যে ভাইয়া এই প্রশ্ন পরীক্ষার আমার সিলেবাসের বাইরে থেকে আসছে, প্রশ্ন বইয়ের বাইরে থেকে আসছে। একদম ভুল কথা। চলো আমি তোমাকে একটু আগে কবি পরিচিতি পড়ানোর সময় একটা লাইন আমি তোমাকে বিশাল বড় করে মার্ক করে দিছি। কবি পরিচিতি না, শব্দার্থ পড়ানোর সময় আমি তোমাকে একটা বিশাল বড় লাইন মার্ক করে দিছি। এই যে প্রকৃতির রহস্যময় সৌন্দর্য, তারকে জীবনানন্দ দাশের কবিতার মৌলিক প্রেরণা হচ্ছে কবিতার প্রকৃতির রহস্যময় সৌন্দর্য। এটা সবখানে তার কবিতা দেখবা সবসময় হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্যের উপরে ভিত্তি করা। তিনি যাই বলতে চাবে, এই যে আমি মরে গেলে যে পৃথিবীর কিছু হবে না, এই কথাটা উনি কি নানান রকম ভাবে প্রকৃতির এইটা ওইটা টেনে এনে
পেঁচায় পুচায় বললো, এটাই কবিতার ধরন। তাহলে তার লেখার মৌলিক প্রেরণা কি? প্রকৃতির রহস্যময় সৌন্দর্য। পৃথিবীর কোন সভ্যতাটি ধুলো হয়ে গেছে? আমি তোমাকে একটু আগেই বললাম দুইটা সভ্যতার কার কি হয়েছে। ব্যাবিলন, এশিরিয়া ছায় আজ, ব্যাবিলন ধুলো হয়ে, এশিরিয়া, আচ্ছা উল্টো হচ্ছে, জানো আমি তোমাকে দেখাই। এশিরিয়া ছায় আজ, আজ ব্যাবিলন, উল্টো লিখতেছি দেখছো আমি স্টিল। এশিরিয়া ধুলো আজ, ধুলো আজ ব্যাবিলন, আচ্ছা ব্যাবিলন বানান ভুল করছি, ব্যাবিলন ছাই হয়ে গেছে। এই লাস্টের লাইনটা থেকে কিন্তু দেখো শুধু এমসিকিউ না, দেখো জ্ঞানমূলক প্রশ্ন আসতে পারে। আমি তোমাকে জ্ঞানমূলক আর এমসিকিউ এর পার্টটা আমি আরেকবার তোমাকে জাস্ট মনে করাই দিই। দেখো এশিরিয়া ধুলো আজ ব্যাবিলন ছাই হয়ে গেছে, আমি কি আবার উল্টো লিখছি এখানে? না ঠিক আছে, এশিরিয়া ধুলো আজ ব্যাবিলন ছাই হয়ে গেছে। আচ্ছা যেটা আমি তোমাকে দেখাতে চাইলাম, প্রথমে সেই দিন এই মাঠ স্তব্ধ হবে না, জানি অনুধাবনমূলক প্রশ্ন আসবে, এটা তোমাকে ব্যাখ্যা করার জন্য এমসিকিউতে আসবে যে সেই দিন এই মাঠ, এই মাঠ বলতে কি বোঝানো হয়েছে। এক নাম্বার কথা, এই নদী নক্ষত্রের তলে সেদিনও দেখিব স্বপ্ন, স্বপ্ন কোথায় দেখা হবে এইটা প্রশ্ন আসবে। সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে, অনুধাবনের জন্য টপ মোস্ট ইম্পর্টেন্ট। এইটা কয়বার কবিতার মধ্যে আসছে সেটা ইম্পর্টেন্ট। তারপরে চালতা ফুল কি ভিজবে না শিশিরের জলে, এটাতে কে ভিজবে কার জলে, এটা আসবে। এবং অনুধাবনমূলক প্রশ্ন আসবে, লক্ষ্মী প্যাঁচা গান গাবে নাকি লক্ষ্মীটির তরে, এটাতে কার জন্য গান গাবে এবং কে গান গাবে, এটা হচ্ছে কি এমসিকিউ আসবে। অনুধাবনমূলক প্রশ্ন আসতে পারে এই লাইন থেকে। শান্ত বাতি ভিজে গন্ধ মৃদু কলরব, এমসিকিউ। খেয়া নৌকাগুলো এসে লেগেছে চরের খুব কাছে, কি লেগেছে কোথায় লেগেছে এবং কি ধরনের নৌকার উল্লেখ আছে, এমসিকিউ। পৃথিবীর এইসব গল্প বেঁচে রবে চিরকাল, অনুধাবনমূলক প্রশ্ন। এশিরিয়া ধুলো আজ ব্যাবিলন ছাই হয়ে গেছে, কোনটার কি হয়েছে এবং এখান থেকে অনুধাবনমূলক প্রশ্ন। পুরো জায়গার কিন্তু আমি তোমাকে 1 মিনিটে সামারাইজ করে বলছি যে কোথা থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে। আর এই লাইনটা একদম ফরজ, এই লাইনটা একদম ফরজ। দেখো আমি এত বছর ধরে পড়াচ্ছি, আমি উল্টায় ফেলছিলাম এক মুহূর্তের জন্য যে কোনটা কি হবে, আমাকে আবার পুরোপুরি লিখে রিমাইন্ড করতে হয়েছে। তাই এটার ব্যাপারে খুব সাবধান। আমি জানি স্টিল এই ক্লাস থেকে কয়টা বান্দা থাকবে যারা এই লাইন থেকে আসা প্রশ্নটার উত্তর করতে পারবে না, তাদের জন্য একদম চরম দুর্ভাগ্য, চরম দুর্ভাগ্য। এই লাইনটা এখনই আমার সাথে আমার ভিডিও থামায় 10 বার নিজের মনে মনে বলো, এশিরিয়া ধুলো আজ ব্যাবিলন ছাই হয়ে গেছে, ছাই হয়ে আছে। আচ্ছা এখানে আমি গেছে লিখছি, আছে। ওকে নেক্সট যাই। আচ্ছা আমি সবগুলো পড়েছিলাম। ওকে, সেই দিন এই মাঠ কবিতা, চালতা ফুল কিসের জলে ভিজবে, এটা তো সবাই মোটামুটি জানে যে শিশিরের জলে ভিজবে, আল্লাহ ইসলাম না। আসো অনুধাবনমূলক প্রশ্নগুলো একটু দেখে ফেলি। সোনার স্বপ্নের স্বাদ বলতে কবি কি বুঝিয়েছেন? সোনার স্বপ্নের স্বাদ বলতে মানুষের স্বপ্ন, এটাই হচ্ছে মেন কথা, স্বপ্ন দেখার প্রবণতা। তাহলে এটা হচ্ছে জ্ঞান। অনুধাবন এসে বলো যে কবি বলছে পৃথিবীতে যত যা কিছুই ঘটুক না কেন, মানুষ সবসময় সুন্দর স্বপ্ন দেখতেই থাকবে এবং মানুষের এই সুন্দর স্বপ্ন দেখতে থাকার মধ্য দিয়েই প্রকৃতির বহমনতা এবং মানব জীবনের বহমনতা প্রবাহিত হয়। পরেরটা, সেই দিন এই মাঠ স্তব্ধ হবে না জানি, চরণটিতে কি বোঝানো হয়েছে? কেবলই আমি তোমাকে বলে আসলাম যে এইটা অনুধাবনমূলক প্রশ্নে আসবে। এটাতে কি বোঝানো হয়েছে? কবিতার যে মূল ভাব সেটাই হচ্ছে এই লাইনের মূল ভাব। তুমি বলবে এর মাধ্যমে বোঝানো হয়েছে যে পৃথিবী কখনো, পৃথিবীর এই প্রাকৃতিক সৌন্দর্য বা পৃথিবীর যে প্রকৃতি, এই প্রকৃতি কি বলে, এই প্রকৃতি বহমান থাকবে চিরকাল, মানুষের সাধারণ মৃত্যু, এটা হচ্ছে জ্ঞানমূলক। তারপর তুমি অনুধাবন এসে বলবা মানুষের সাধারণ মৃত্যু কিংবা সামান্য কোনো প্রাকৃতিক পরিবর্তন, কোনো সভ্যতার ধ্বংস ইত্যাদি দ্বারা পৃথিবীর যে প্রাকৃতিক সৌন্দর্যের বহমানতা বা মানব জীবনের যে বহমানতা, সেই বহমানতার উপর কোনোরূপ প্রভাব পড়বে না, বরং একজন মানুষের সাধারণ মৃত্যুতে পৃথিবী পূর্বের ন্যায় একই রকমভাবে, পূর্বের ন্যায় বা একই রকমভাবে, দুইটা লিখো না, দুইটা লিখলে কিন্তু আবার সমস্যা, একটা লিখবা। ওকে, এশিরিয়ার ধুলো আজ ব্যাবিলন ছাই হয়ে গেছে, সেম কথা। তুমি বলবা যে পৃথিবীর দুইটা সভ্যতার কথা এখানে উল্লেখ করে বলা হয়েছে, সেই সভ্যতাগুলো ধ্বংস হয়ে গিয়েছে। কেন ধ্বংস হয়ে গিয়েছে? কারণ তুমি বলবা প্রকৃতি চিরবহমান, কিন্তু মানব জীবন, মানুষের তৈরি কোনো সভ্যতা, মানুষের তৈরি কোনো বস্তু, এই জিনিসগুলো অবিনশ্বর নয়, বরং এগুলোর ধ্বংস আছে। তাই প্রকৃতি যদিও আজীবন চলতে থাকে, মানুষের জীবন কিংবা মানুষের সৃষ্ট কোনো বস্তুর ধ্বংস আছে। সেই ধারায় একটি সভ্যতা বা একাধিক সভ্যতা, দুইটাই বলা আছে, হ্যাঁ দুইটাই, তাহলে বিভিন্ন সভ্যতা বিভিন্ন সময় প্রাকৃতিক নিয়মেই ধ্বংস হয়ে গেছে। আচ্ছা এই সেম উত্তরটা কিন্তু এখানেও হবে, এখানে দুইটা বলেছে, এখানে একটা বলছে, তুমি একটা বললেই হবে।
পৃথিবীর এই সব গল্প বেঁচে রবে চিরকাল। দেখো এটা আমি তোমাকে একটু দেখাই, না সরি এটা না, কোথায় গেলাম, একটু দাঁড়াও, এইটা পৃথিবীর এই সব গল্প বেঁচে রবে চিরকাল। বলো তো ভাই কোন সব গল্প? এই যে চালতা ফুল শিশিরের জলে ভিজবে, লক্ষ্মী পেঁচা তার লক্ষ্মীর জন্য গান গাবে, চারদিকে শান্ত বাতি, ভিজে গন্ধ, মৃদু কলরব, এগুলো হতে থাকবে, তারপরে খেয়া নৌকাগুলো চরের খুব কাছে এসে লাগবে। তার মানে এটা বলতে বোঝানো হলো যে পৃথিবীর যে চিরকালীন বহমানতা, এই বহমানতা কিন্তু কখনোই বাধাপ্রাপ্ত হবে না, এটা চলতেই থাকবে। তাহলে এটা বলতে কি বোঝানো হলো? পৃথিবীর এই সব গল্প বেঁচে রবে চিরকাল বলতে বোঝানো হয়েছে পৃথিবীর বা পৃথিবীর যে হচ্ছে বহমানতা সেটার দিকে ইঙ্গিত করা হয়েছে। অনুধাবন এসে বলো, আমি যে তোমাকে যে 4-5টা ঘটনা দেখালাম, এই 5টা ঘটনার মতোই পৃথিবীর অন্য সব ঘটনাও তার নিজের নিয়মে আজীবন বহমান থাকবে। এইটার উপরে অন্য জিনিসের প্রভাব বা একজন মানুষের মৃত্যুর প্রভাব সামান্য কিংবা কিছুই না। আসো আমরা দেখি উদ্দীপকে যে বিষয়টি উঠে এসেছে তার সাথে সেই দিন এই মাঠ কবিতার সাদৃশ্য ব্যাখ্যা করো। আসো আমরা উদ্দীপকটা পড়ি। সাদৃশ্য মানে মিল। কাল যে ছিল আজ সে নাই, আজও যে ছিল তাহারে ওই নশ্বর দেহটা ধীরে ধীরে ভস্মসাৎ হইতেছে, আর তাহাকে চেনাই যায় না। অথচ এই দেহটাকে আশ্রয় করিয়া কত আশা, কত আকাঙ্ক্ষা, কত ভয়, কত ভাবনাই না ছিল, কোথায় কোথায় গেল, এক নিমেষে কোথায় অন্তর্হিত হইল, তবে তার দাম মরিতেই বা কতক্ষণ লাগে। একদম সাদৃশ্য। তাহলে তুমি বলো যে মানব জীবনের নশ্বরতা বা মানুষের নশ্বরতা এবং প্রকৃতির অবিনশ্বরতা, এখানে কি প্রকৃতির অবিনশ্বরতা বলছে? আচ্ছা না, প্রকৃতির অবিনশ্বরতা কিছু বলে নাই। তাহলে এখানে একটা জিনিস, তাহলে কি মানুষের মরণশীলতা বা নশ্বরতা, তাহলে এটাতে কি সাদৃশ্য? তাহলে তুমি বলো যে মানব জীবনের নশ্বরতা বা মানব জীবনের মরণশীলতার বিষয়টি বিবেচনায় উদ্দীপক এবং সেই দিন এই মাঠ কবিতাটি সাদৃশ্যপূর্ণ। অনুধাবন এসে তুমি বলো উদ্দীপক না, অনুধাবনে তুমি কবিতাটা বলবা। কবিতার মূল থিমের মধ্যে মানব জীবনের নশ্বরতা এইটা কোথায়, মানে মরণশীলতা আর কি, এইটা কতটুকু বলা হয়েছে, কিভাবে বলা হয়েছে ব্যাখ্যা করো। প্রয়োগে এসে তুমি বলো ওই যে কবিতার যেই থিমটা, সেই থিমটা তুমি এখানে কিভাবে খুঁজে পাইছো এবং কিভাবে এই মিলটা তুমি কানেক্ট করতে পারছো। দেখো এখানেও বলছে যে মানুষ যত চেষ্টাই করুক মানুষকে মরে যাইতে হয়েছে, মানুষের আসলে মৃত্যুর কোনো মূল্য নেই। এখন আসো মানে জীবনের আর কি, উদ্দীপকে সেই দিন এই মাঠ কবিতা সম্পূর্ণ ভাব প্রকাশ পেয়েছে কি? তোমার মতামতের পক্ষে যুক্তি দাও। না, আমার কাছে মনে হচ্ছে সম্পূর্ণ ভাব প্রকাশ পায় নাই। তুমি বলো আমার মতে উদ্দীপকে সেই দিন এই মাঠ কবিতার সম্পূর্ণ ভাবটি প্রকাশ পায় নাই বা খণ্ডিত ভাব প্রকাশ পেয়েছে। অনুধাবনে এসে বলো তুমি কবিতায় কি কি ভাবছিল। কবিতার 1 নাম্বার ভাব মানুষের জীবন নশ্বর। মানুষের জীবন কি? মানুষের জীবন হচ্ছে নশ্বর। এখন নশ্বর বলতে কি মানে মানুষ মরণশীল আর কি। আর কি 2 নাম্বার ব্যাপারটা কি? 2 নাম্বার ব্যাপার হচ্ছে মানুষ মারা গেলেও পৃথিবীর যে গতিময়তা, পৃথিবীর যে চলমানতা, যে বহমানতা, সেই জিনিসগুলো চলতেই থাকে। 2 নাম্বার। আচ্ছা, মানুষের সাথে সাথে তুমি প্রথমটাতে আরেকটা জিনিস কি করে দিবা, সভ্যতাও কিন্তু ধ্বংস হয়। এটাও কিন্তু আমরা কবিতাতেও পাইছিলাম, সভ্যতাও ধ্বংস হয়। তাহলে তুমি 1 নাম্বার থিম কি করবে? 1 নাম্বার মূলভাব কবিতাটার কি? মানুষ এবং মানব সৃষ্ট বস্তুর সেটার নশ্বরতা। 2 নাম্বার হচ্ছে মানুষের মৃত্যুর সাথে প্রকৃতির বহমানতার অনির্ভরশীলতা, মানে মানুষের মৃত্যুর উপরে প্রকৃতির উপর মানে খুব কোনো ভূমিকা নাই, মানে পরিবর্তনের কোনো ভূমিকা নাই। আর 3 নাম্বার কি থিম? 3 নাম্বার থিম হচ্ছে প্রকৃতির বর্ণনা। লেখক কিন্তু প্রকৃতির অনেকগুলো মানে ক্ষুদ্র তুচ্ছ জিনিসগুলোকে অনেক বড় করে দেখায়, বর্ণনা দিচ্ছে। তাহলে 3টা জিনিস ছিল, যার মধ্যে মাত্র একটা যে মানুষ ধ্বংস হয়, সেই জিনিসটাও কয়টা আমরা কবিতায় পাইছিলাম কি? মানুষ এবং মানব সৃষ্ট বস্তুর। আর আমরা এখানে 3টা থিমের মধ্যে মাত্র একটা থিম উদ্দীপকে মিলতেছে, সেই একটা থিমও পুরোপুরি না। এই যে সভ্যতা ধ্বংস, মানব সৃষ্ট বস্তু ধ্বংস, এগুলো কিন্তু নাই। তাহলে আমরা এখানে হাফটা, মানে 6 ভাগের 1 ভাগ মিলতেছে। তাহলে তুমি জ্ঞানে কি বলবা? জ্ঞানে বলবা যে পুরোপুরি আমি একমত না, কারণ এখানে অর্ধেক বা খণ্ডিত ভাব প্রকাশ পাইছে। অনুধাবনে বলো হচ্ছে কবিতায় কি কি থিম ছিল, 3টা যে থিম সেটা। প্রয়োগে বলো উদ্দীপকে কি থিম আছে। আর উচ্চতর দক্ষতায় যে তুমি দেখাও যে
উদ্দীপক এবং কবিতার থিমগুলোর তুলনা করে দেখাও যে কোনগুলো মিলতেছে আর কোনগুলো অপূর্ণ থেকে যাচ্ছে। তারপরে ডিসিশন জানাও যে যেহেতু এই 3টা থিম পূর্ণরূপে উদ্দীপকে উপস্থিত না, তাই আমরা বলতে পারি উদ্দীপকে সেই দিন এই মাঠ কবিতার সম্পূর্ণ ভাব প্রকাশ পায়নি। আশা করি বুঝতে পারছো। কোন সভ্যতা ধুলো হয়ে গেছে? আমি তোমাকে একটু আগেই দেখাইছি, এশিরিয়া ধুলো, ব্যাবিলন ছাই, ব্যাবিলন ছাই হয়ে আছে। সেই দিন এই মাঠ স্তব্ধ হবে না কো জানি, পংক্তিটিতে কবি মাঠ বলতে কি বোঝানো হয়েছে? এটা আমি তোমাকে একদম শুরুতে দেখো, সেই দিন এই মাঠ স্তব্ধ হবে না কো জানি, এইটার মানে কি? মানে পৃথিবী চলতেই থাকবে। তাহলে তোমার সবার আগেই মনে হবে এটার উত্তর হবে হচ্ছে জীবনের প্রবাহ, তাই না? না, এটার উত্তর জীবনের প্রবাহ না। কেন বলো তো? একটু খেয়াল করো, পংক্তিটিতে কবি, আচ্ছা এখানে বানান ভুল আসছে আর কি, কবি মাঠ বলতে কি বোঝানো হয়েছে? এই মাঠ বলতে কিন্তু পৃথিবীকে বোঝানো হয়েছে, পৃথিবীর যে প্রকৃতি সেটাকে বোঝানো হয়েছে। তাহলে আমাদের এখানে সঠিক উত্তরটা কি ভাইয়া বলো তো? আমাদের সঠিক উত্তর হচ্ছে এই যে প্রাকৃতিক সৌন্দর্য, পৃথিবীর যে প্রকৃতি, সেটা হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। আর যদি পুরো লাইনটা দিয়ে বলতো কি বোঝানো হয়েছে, সেটা হতো জীবনের প্রবাহ। শিশিরের জলে কোন ফুল ভেজার কথা বলা হয়েছে? চালতা ফুল, এটা আমরা অনেকবারই দেখছি। চালতা ফুল, আমি আর ইয়াতে না যাই। মঙ্গল বার্তা কার কণ্ঠে ধ্বনিত হয়? মঙ্গল বার্তা এটা হচ্ছে ইয়ার মধ্যে বলা আছে, পাঠ পরিচিতির মধ্যে বলা আছে। কার কণ্ঠে? লক্ষ্মী প্যাঁচার কণ্ঠে মঙ্গল বার্তা ধ্বনিত হয়। সেই দিন এই মাঠ কবিতার মূল ভাব কি? কবিতার মূল ভাব হচ্ছে প্রকৃতির সৌন্দর্য চিরস্থায়ী, এইটাই হচ্ছে মূল ভাব। ওকে, সো ভাই আমাদের এই ক্লাসটা এত দূর পর্যন্তই ছিল। আশা করি তুমি সব জিনিসপাতি ঠিকঠাক মতো বুঝতে পারছো। কোনো কনফিউশন যদি থাকে অবশ্যই আমাদেরকে অ্যাপ্রোচ করতে পারো এবং আমি নিজে সেটা রিপ্লাই দিতে চেষ্টা করব। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা জানি। এই ক্লাসটা এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো ক্লাসে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং হালকেনস্টাইনের সাথেই থাকো। আল্লাহ হাফেজ।